দেখেছেন একটা সাধারণ মেঘলা সন্ধ্যাও কিভাবে একটা পরিবারের ভেতরে সব না বলা কষ্ট, সব লুকানো আকাঙ্ক্ষার গল্প বলে দিতে পারে? চলুন, আজ আমরা ঠিক তেমনই একটা ছোট্ট গল্পের গভীরে ডুব দেব। গল্পটা শুরু হচ্ছে খুবই সাদামাটা একটা লাইন দিয়ে, সকাল থেকে আকাশটা মেঘলা। কিন্তু ভাবলে দেখবেন এর ভেতরেই কিন্তু একটা অস্বস্তির ইঙ্গিত লুকিয়ে আছে। এটা আসলে শুধু আবহাওয়ার কথা বলছে না, এটা যেন গল্পের চরিত্রদের মনের ভেতরে জমে থাকা বিষণ্ণতার একটা প্রতীক, যেটা একটু একটু করে আরও ঘন হচ্ছে। তো এই যে গুমোট পরিবেশ, এই সন্ধ্যায় আমাদের পথ দেখাবে একটা ছোট ছেলে, রনক। আমরা ওর চোখ দিয়েই দেখব কিভাবে একটা খুব সাধারণ সন্ধ্যাও আস্তে আস্তে রহস্যময়, এমনকি অচেনা হয়ে উঠতে পারে। দৃশ্যটা দেখুন, আপাতদৃষ্টিতে খুবই শান্ত, তাই না? ল্যাম্পপোস্টের আলোর চারপাশে পোকারা উড়ছে, কিন্তু ওই গাছের ডালে লুকিয়ে আছে একটা লক্ষ্মী প্যাঁচা, একদম নীরব এক শিকারী। এই ছোট্ট ছবিটাই কিন্তু পুরো গল্পের একটা রূপক। মানে এই শান্ত পরিবেশের আড়ালেই যে একটা গভীর কষ্ট আর শিকারের আবহ লুকিয়ে আছে, সেটাই বোঝানো হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে একটা ডাক ভেসে আসে, ও রৌনক, কই তুই? এটা ওর দিদি চিত্রার গলা। এই ডাকটা কিন্তু শুধু বাড়ি ফেরার জন্য না, এটা একরকম সতর্কবার্তাও। কারণ রৌনক খুব ভালো করেই জানে মা বাড়িতে অপেক্ষা করছেন, আর বেশি দেরি করলে কি হবে সেটাও তার জানা। তো একদিকে বাড়ি ফেরার তাড়া, আর অন্যদিকে মায়ের বকুনির ভয়, এই দুটো মিলে রৌনকের চেনা রাস্তাটাই যেন একটা বিপজ্জনক অভিযানে পরিণত হয়। এখন ওর প্রত্যেকটা পা ফেলাতে রাজ্যের সতর্কতা। অন্ধকারে শর্টকাট নিতে গিয়েই ওর কল্পনা একেবারে লাগাম ছাড়া হয়ে যায়। সাপের ভয় যে নেই তা না, কিন্তু তার চেয়েও ভাবুন 50 গুণ বেশি জেকে বসে ভূতের ভয়। আর এটাই তো ছোটবেলার নিয়ম, তাই না? আসল বিপদের চেয়ে আমাদের কল্পনাতেই তো সবচেয়ে বড় বড় দৈত্যগুলো জন্মায়। আর এই ভূতের ভয়টাই ওকে নিয়ে আসে ওর যাত্রাপথের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, মস্কট গাছ। যে গাছটাকে ঘিরে রয়েছে এলাকার এক বিখ্যাত ভূতের গল্প। সুতরাং বুঝতেই পারছেন, ভূতের গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে এসে ওর সাধারণ ভয়টা সাধারণ থাকে না, এটা যেন 250 গুণ বেড়ে গিয়ে একটা মারাত্মক আতঙ্কে পরিণত হয়। এই ভয়টাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা বাচ্চার কল্পনা ঠিক কতটা শক্তিশালী আর জীবন্ত হতে পারে। ওর যে লুকিয়ে চুরিয়ে বাড়ি ফেরার প্ল্যানটা ছিল, সেটা পুরোপুরি ভেস্তে যায়। প্রথমে ভেজা মাটিতে পা পিছলে পড়া, তারপর একটা শুকনো টিনের ক্যানে হাত লেগে ঝনঝন করে শব্দ, আর সেই শব্দ শুনেই একটা কুকুর ডেকে ওঠে। ব্যাস, এক মুহূর্তে ওর সব গোপনীয়তা ফাঁস, আর ও ধরা পড়ার ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড় লাগায়। বাইরের ওই সব হইচই, ভয়, আতঙ্ক সব কিছু পেছনে ফেলে রৌনক শেষমেশ ওর দিদির ঘরে এসে পৌঁছায়। আর জানেন, ওই ঘরের চৌখাট পেরোনোর সাথে সাথেই গল্পের পুরো মুডটা পাল্টে যায়। ওই যে বাইরের ঝড়ো আবহাওয়াটা ছিল, সেটা বদলে গিয়ে একটা শান্ত কিন্তু খুব ভারী নিস্তব্ধতা চলে আসে। এই ঘরটাই হলো চিত্রার দুনিয়া। চারপাশে শুধু বই আর বই, সবকিছু খুব গোছানো, পরিপাটি। কিন্তু রৌনকের কাছে এটা একটা জেলখানার মতো। ওর যে বাইরের খোলা জগৎ, তার তুলনায় এই ঘরটাকে ওর কাছে একদম দমবন্ধকর মনে হয়। আর ঠিক সেই সময় রৌনক একদম সহজ সরল একটা প্রশ্ন করে বসে। একটা প্রশ্ন যেটা গল্পের একেবারে গভীরে ঢোকার দরজাটা খুলে দেয়। ও জিজ্ঞেস করে, দিদি, তোর বাইরে যেতে ইচ্ছে করে না? এই একটা প্রশ্নই যেন ওর দিদির মনের ভেতরের ওই নীরব জগতের তালাটা খুলে দেবে। এরপর ও একের পর এক প্রশ্ন করতে থাকে। সাদা মেঘ দেখার কথা, বকের উড়ে যাওয়ার কথা, নদীর পাড়ের নিস্তব্ধতা, চুলে ফুল গোজা। ও আসলে বুঝতেই পারে না ওর দিদি কেন বাইরের এই সাধারণ কিন্তু সুন্দর আনন্দগুলো থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে রেখেছে। কেন হাসে না, কেন কালো টিপ পড়ে না। চিত্রার উত্তরে কিন্তু কোনো রাগ নেই বা খুব বেশি দুঃখও প্রকাশ পায় না, বরং ওর উত্তরে আছে একটা শান্ত, বিষণ্ণ ভাব। আর তারপর ও একে একে বলতে শুরু করে সেই সব ভালো লাগার কথা, যেগুলো ওর জীবন থেকে যেন কোথাও হারিয়ে গেছে। ওর উত্তরটা খুব শান্ত, প্রায় যেন একজন দার্শনিকের মতো। ও বলে, পছন্দ তো অনেকে থাকে, তাই বলে কি সব করতে পারি? বলো,
এই কথাগুলোর মধ্যে দিয়েই বোঝা যায় ও যেন নীরবে একটা পরিস্থিতিকে মেনে নিয়েছে, কিন্তু কি সেই পরিস্থিতি, তার কারণটা আমরা এখনও জানি না। এরপর ও বলতে শুরু করে সেই সব সাধারণ কিন্তু অসাধারণ সুন্দর কিছু অভিজ্ঞতার কথা, যেমন রেন লিলি ফুল, রেললাইন ধরে হাঁটা, রাতের খোলা আকাশ, মানে প্রকৃতি আর স্বাধীনতার একটা জীবনের জন্য ওর মনটা যে কতটা আকুল সেটাই প্রকাশ পায়। স্বাধীনতার এই সুন্দর স্বপ্নের কথা বলতে বলতেই হঠাৎ গল্পের মোড়টা ঘুরে যায়। ও এমন একটা হৃদয়বিদারক কথা বলে যেটা ওর এই বন্দিদশার আসল না বলা কারণটার দিকে প্রথমবার ইশারা করে। ও বলে, বাট চুলগুলো উঠে যাচ্ছে। গল্পের একেবারে শেষ দিকে এসে আমরা দেখি বাইরের পরিবেশটাও বদলে গেছে, আর এই বদলটা জানো ঘরের ভেতরের এই আবেগঘন মুহূর্তটারই একটা প্রতিচ্ছবি। এখানে একটা দারুণ বৈপরীত্য তৈরি হয়, খেয়াল করে দেখুন। এতক্ষণ যে আকাশটা মেঘলা আর গুমট ছিল সেটা এখন একদম পরিষ্কার, চাঁদের আলোয় ঝলমল করছে। অথচ ঘরের ভেতরের আসল যে কষ্ট, আসল যে বিষণ্ণতা, সেটাই প্রথমবার আমাদের সামনে উন্মোচিত হল। আর ওই চাঁদের আলো জানালার শিক গলে ওর ঘরে এসে পড়ছে, কুপির আলোটাকেও ছাপিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা যেন বাইরের পৃথিবীর সৌন্দর্যের একটা প্রতীক, এমন একটা জগৎ যেটাও দেখতে পাচ্ছে কিন্তু ছুঁতে পারছে না। রনক যখন দেখে ওর দিদি একদৃষ্টে চাঁদের দিকে তাকিয়ে আছে, তখন ও যেন ওর মনের কথাগুলো শুনতে পায়, ওর ওই নীরব আকুলতা, ওর গভীর আর না পাওয়া ইচ্ছেগুলোর গুঞ্জন। শেষ পর্যন্ত গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কি হয় যখন একরাশ না পাওয়া ইচ্ছে, একরাশ আকাঙ্ক্ষা একটা শান্ত নিঃসঙ্গ ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে? এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের এই সাধারণ দৈনন্দিন জীবনের আড়ালেও কত বিশাল বিশাল ভেতরের জগৎ লুকিয়ে থাকতে পারে।